আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে, সাথে আছে আমি প্রণব সাহা। 100 বছরের ব্যবধানে বৈশ্বিক মহামারীতে আমরা লড়ছি করোনার বিরুদ্ধে, আর এক্ষেত্রে সংক্রমিত হওয়ার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলাও, আর এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে করোনার বিরুদ্ধে শরীরের মধ্যে একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা যায়। সেক্ষেত্রে চিকিৎসক এবং পুষ্টিবিদরা গুরুত্ব দিচ্ছেন খাদ্য হিসাবে ডিম গ্রহণ করার জন্য। একটি অতি দরকারি প্রোটিন হিসাবে ডিমের এই গুরুত্ব যখন ব্যাপক আলোচিত, ঠিক তখনই আজ পালিত হচ্ছে সারা বিশ্বে বিশ্ব ডিম দিবস। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুক্রবারকে পালন করা হয় ডিম দিবস উপলক্ষে। সেই উপলক্ষে আজকে এই বিশেষ আয়োজন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসি এবং ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা ওয়াপসা বাংলাদেশ। আজকের আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আব্দুল জব্বার শিকদার। আব্দুল জব্বার শিকদার, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের সঙ্গে আরও আছেন আফতাব পোলট্রি ফিডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান শাহরিয়ার, এবং আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে। আপনারা তিনজন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে। আর দর্শক ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করবো আজকের বিশেষ আয়োজন। আমরা জানি যে অতি মহামারীতে আমরা আছি, করোনার বিরুদ্ধে লড়াই করছি, আর আজকে একটি দিবস, সেটি হলো বিশ্ব ডিম দিবস। এবং সেখানে ডিমের কথা আমরা বলছি, ডিমের পুষ্টির কথা, ডিমের ব্যবসার কথা, এবং ডিম উৎপাদন করে বাংলাদেশের অর্থনীতিতে ডিমের গুরুত্ব, এই সব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার খান, আমাদের সঙ্গে আছেন আব্দুল জব্বার, এবং আছেন লিপি আমাদের সঙ্গে সাথে লিপি। আমরা একটু যেতে চাই প্রথমেই একজন পুষ্টিবিদের কাছে। এই যে ডিম দিবসের আমরা আয়োজন করছি, আলোচনা করছি, কথা বলছি, চিকিৎসকরা বলছেন যে ডিম খেতে হবে করোনার মোকাবেলায়, স্বাস্থ্য সুরক্ষায় এবং পুষ্টির উপাদান হিসেবে ডিমের গুরুত্ব। যদি পুষ্টিবিদ হিসেবে লিপি আপনি আমাদের কথা শুনতে পান, তাহলে আপনি যদি শুরু করেন যে আমরা কেন ডিম খাচ্ছি, কেন ডিম খাবো, এবং করোনা প্রতিরোধে ডিমের ভূমিকাটা কি, এই গুরুত্বটা যদি আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এই জন্য যে বিশ্ব ডিম দিবস। অনেকে হয়তো একটু হাস্যকর করেই বলছে যে ডিম দিবস, এটাও আবার একটা দিবস। আমি বললাম যে এটা অনেক দেরিতে হলেও শুরু হয়েছে এই জন্য যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আর কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে চিকিৎসকরা বলে, আসলে খাদ্যের ব্যাপারে কিন্তু চিকিৎসকরা বলবে ওষুধের কথা, আমি মনে করি যে পুষ্টিবিদ বলবে খাদ্যের কথা। আমরা অনেক দিন ধরে বলে এসেছি যে ডিম কোনো ক্ষতি করে না, সে একটা আদর্শ খাবার, সমস্ত পুষ্টি গুণাগুণ ডিমের ভেতর আছে। এই যে আজকে আমরা একটা সময় অতিক্রম করছি, যেটা বারবার বলা হচ্ছে যে করোনাকালীন সময়ে যে যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে, সে এই অসুখটাকে, এই সমস্যাটাকে হলেও মোকাবেলা করবে, খুব প্রতিহত করতে পারবে, এবং তার জটিলতাগুলো কম হবে যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে। এখন আমরা কি করছি, সুপারস্টার একটা পুষ্টি উপাদান আমরা জিঙ্ক গ্রহণ করছি ট্যাবলেট হিসাবে, ভিটামিন ডি অনেক দাম আমরা গ্রহণ করছি ট্যাবলেট হিসাবে। এই দুটো জিনিসই কিন্তু ডিমে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখন আমার কথা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কি আমি বললাম আর আজকে 1 মাসেই আমার হয়ে যাবে, তা কিন্তু না। এটা জন্মের আগে থেকে, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থা, অর্থাৎ গর্ভাবস্থায় থেকেই আমাদের এটা শুরু করতে হবে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য ব্যবস্থায় অভ্যস্ত হতে হবে, তখন আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যে কথাটা আমি বারবার বলি যে একটা বিল্ডিং তৈরি করার সময় যে ফাউন্ডেশন দিতে হয়, সেই ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে কিন্তু বিল্ডিংটা হালকা ভূমিকম্পে কিছু হবে না। এখন আমরা বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই মুহূর্তে বাড়াতে হবে, এই মুহূর্তে বাড়ানো যাবে না, আমাদের এটা অনেক আগে থেকে অভ্যস্ত হতে হবে। এই যে কিছু ভ্রান্ত কথা ছিল যে 300 মিলিগ্রাম কোলেস্টেরল কিন্তু একজন মানুষ গ্রহণ করতে পারে, কিন্তু একটা ডিমে তো আছে মাত্র 200 মিলিগ্রাম কোলেস্টেরল, এবং এটা ভালো কোলেস্টেরল গুলা বেশি, যেটা নাকি আমার খারাপ কোলেস্টেরলের সঙ্গে যুদ্ধ করে, আমার হার্টের সুস্থ রাখবে। ডিমের এমন এমন সব একটা উপাদান। হাসিনা আক্তার লিপি, আমি যদি প্রশ্ন করি, কিছুদিন আগ পর্যন্ত মানুষের মধ্যে ধারণা ছিল যে ডিম খেলে কোলেস্টেরল বাড়বে, ডিম খেলে হৃদরোগ হবে, ফলে ডিমকে অ্যাভয়েড করেছি আমরা, কুসুমকে অ্যাভয়েড করেছি। এখন আপনারা বলছেন অনেকটা নতুন শোনাচ্ছে, অনেকটা বিতর্কের মধ্যে যাচ্ছি আমরা, যে আসলে কোনটা ঠিক, আপনি যদি একটু বলেন ব্যাখ্যা করে। এটা হচ্ছে অনেক, এটা তো একটা বিজ্ঞান, রিসার্চ
সারা সবসময় রিসার্চ হচ্ছে। অনেক আগে বলা হতো যে কুসুম খাবে না, এই কারণে আমাদের লোকেরা করতো কি, কুসুম খাবো না, একটা ওই যে ভ্রান্তি ধারণার মধ্যে থাকতো, কুসুম খাবো না তো ডিমই খাবো না। আমার কাছে যখন পেশেন্ট আসে আমাকে বলে আমার তো হার্ট বাইপাস করে আসছি, খুব নাম করা ঢাকার কোনো হসপিটালের নাম বললো ডাক্তার তো লিখে দিয়েছে যে কুসুম খাবে না। আপনারা দেখবেন যে আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যে আমাদের ডাক্তার আব্দুল্লাহ স্যার একটা ডিমের ওপর একটা লিখেছে, প্রতিবেদন লিখেছে, ওখানে কিন্তু উনি সুন্দর করে লিখেছেন যে হার্টের রোগীরা ডিম খেলে হার্ট ভালো থাকবে এবং ডিম হার্টের কোনো ক্ষতি করে না। খুব সুন্দর করে একটা প্রতিবেদন লিখেছেন উনি বাংলাদেশ প্রতিদিনে। তো ডিমের ভেতর যে কোলেস্ট্রলটা থাকে সেটা ক্ষতিকারক কোলেস্ট্রল নয় যে আমাদের ক্ষতি করবে। এখন যেটা বলা হচ্ছে যে কিছু কিছু কথা যে আমাদের ভ্রান্ত ধারণা ছিল যে আমরা ডিম কুসুম বাদ দিব, খাবো না, কিন্তু আমরা বলছি পুরো ডিমটাই খেতে পারবেন। এখন যাদের একটু ওজন বেশি তাদেরকে আমরা ক্যালোরিটা শুধু কমানোর জন্য একটা কথা বলে দিচ্ছি যে আপনারা একটু বুঝে নেন যে হাই ক্যালোরি এবং লো ক্যালোরি আমরা কিন্তু দুটোই করতে পারি ডিমকে। যদি আমি পানিতে সেদ্ধ করি বা পানিতে পোচ করি তাহলে এটা হয়ে যাবে 60 ক্যালোরি। অর্থাৎ যাদের ওজন বেশি আছে তারা এভাবে এই পদ্ধতি অ্যাপ্লাই করে খেতে পারে। আর যাদের ওজনটা কমাতে চায় তারাও এভাবে খেতে পারে, কিন্তু যারা বাড়াতে চায় তারা পোচ খাক, ভেজে খাক, তখন এটা ডাবল ক্যালোরি হয়ে যায়। বা একটু বা তেলের পরিবর্তে আমি বাটার দিয়ে পোচ করব কিনা একটু ক্যালোরি বাড়াতে, তাতে আমাদের ওজন বাড়াতে সহায়তা হবে কিনা? সরি, মানে আমি বাটারে ভেজে নেব, একটু ঘিতে ভেজে নেব কিনা ডিমটা? বাটার ঘি সেটা আবার একটা অন্য প্রসেসের কথা। আমরা রান্নার তেল যেটা খাই সয়াবিন তেল, সয়াবিন তেলটা হচ্ছে ভেজিটেবল অয়েল। বাটার ঘিটা আমরা তো অ্যাভয়েড করতে বলি, সেটা তো আরেকটু ক্যালোরি বহুল, সেজন্য এটা আমরা করতে চাই না। সেটা কিন্তু আজকাল যেটা আবার কিটো ডায়েট বলা হয় যে 4টা করে ডিম খান প্রতিদিন, 8টা করে ডিম খান প্রতিদিন, কার্বোহাইড্রেট লেস করে দেন, এই জায়গাটা আবার একটা অন্য কথা। সেটা আমি এই মুহূর্তে রাখছি, এই আলোচনাটা আমি একটু পরে করবো। আমি তার আগে শুনে নিই যে এই যে আপনি ডিমের এত প্রশংসা করলেন, ডিম খেতে বললেন, এমনকি যার হৃদরোগ আছে সেও ডিম খেতে পারবে, সেই ডিম আমি কম দামে পাবো কিনা, সেই ডিম আমার সহজলভ্য কিনা, আমি একটু যেতে চাই ফজলে রহিম খান শাহরিয়ার আপনার কাছে। ডিমের উৎপাদক আপনি, ডিমের ব্যবসায়ী আপনি, আবার এই খাতের একজন নেতাও আপনি, ওয়াফসার একজন নেতাও আপনি। ফলে এই যে 16 কোটি মানুষের জন্য আপনারা কত কোটি ডিম উৎপাদন করতে পারছেন, কত কম দামে আমি খেতে পারবো, সেটি একটি বড় আলোচনা। আমি ডিম খেতে চাই কিন্তু আমি গরিব মানুষ, আমার পক্ষে 9 টাকা 10 টাকা দিয়ে একটি ডিম খাওয়া খুব একটু কঠিন। ডিমের দামটা একটু কমানো যায় কিনা, বা কী করলে আপনি ডিমের উৎপাদন বাড়াতে পারেন, ভোক্তা পর্যায়ে আমি ডিমের দামটা একটু কম পাই, যদি আপনি আপনার পরামর্শটা বলেন বা আপনাদের এই খাতের পরিস্থিতিটা যদি একটু বলেন। ধন্যবাদ আমাকে আপনাদের ডিবিসিতে ডাকার জন্য আজকের এই বিশেষ দিন, বিশ্ব ডিম দিবসে। আপনি প্রথম জানতে চেয়েছেন আসলে ডিমের প্রোডাকশনটা কেমন। আমরা যদি দেখি 2018 সনে প্রতিদিন 3.34 মিলিয়ন ডিম প্রোডাকশন হয়েছে, সেখানে 2019-এ 3.8, এবং এই বছরের হিসাবটা আসে নাই 20-21। আমরা আশা করছি ইট উইল ক্রস মোর দেন দ্যাট। তাহলে যেটা দেখা যাচ্ছে যে ডিমের উৎপাদন বাড়ছে। উৎপাদন জিনিস হলো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, যে বাংলাদেশের যত রকম প্রোটিন আছে, যত রকম সুষম খাদ্য আছে, আমাদের ডিম সবচাইতে সস্তা এবং সহজলভ্য। যার কারণে আপনি যদি করোনাকালীন অবস্থায় দেখেন তাহলে সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে প্রত্যেকটা জিনিসের দাম কমে গিয়েছিল, একমাত্র ডিমের দাম কমে নেই। এটা একটা বড় জিনিস। এই জন্য ডিমকে আমরা দায়ী করব না, আমরা দায়ী করব হলো মানুষের ডিমের প্রতি আস্থা বেড়েছে। এই যে বিশ্ব ডিম দিবস আমরা পালন করছি, বিশ্ব মানুষের মধ্যে যে আগে মিসকনসেপশন, ভ্রান্ত ধারণা বা স্পষ্ট ধারণা ছিল ডিম খেলে ক্ষতি হয়, এবারের কারণে ডিমের প্রতি মানুষের আস্থা বেড়ে যাওয়ার কারণে ডিমের ডিমান্ড বেড়ে যাওয়ার পরে প্রাইস স্টেবল আছে। এখন দেখতে হবে একজন ফার্মারের প্রোডাকশন কস্ট কত। একজন ফার্মারের প্রোডাকশন কস্ট ইজ 5.75 to 6 টাকা করে আপনার ফার্ম গেটে উনি বিক্রি করছেন, এর প্রোডাকশন কস্ট। আচ্ছা, তার উপরে যদি না থাকে তাহলে আসলে লাভ করতে পারবেন না। এখন আপনি আরেকটা কথা বলেছেন যে ডিমের দাম কিভাবে কমানো যায়। হ্যাঁ, দাম কমানোর জন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কোনো জিনিস প্রোডাকশন করতে গেলে দ্য ফিড কস্ট কনস্টিটিউট 70% অফ দ্য টোটাল কস্ট। তো একটা ডিমের মধ্যে 70% হলো খাদ্যের দাম। এখানে খাদ্যের যদি দাম বেড়ে যায় কোনো কারণে,
খাদ্যের উপকরণ, তাহলে এটার দাম বেড়ে যাবে। আমি যদি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিই, আপনাদের ইয়েতে বলা হচ্ছিল সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, আপনাদের শীর্ষ খবরে আজকে ছিল সয়াবিনের দাম বেড়ে যাওয়া, সয়াবিন মিলের দাম বেড়ে যাওয়া। সয়াবিন মিল ইজ আ সোর্স অফ প্রোটিন ফর আওয়ার ফিড ফর্মুলেশন। ওটা আমরা যেটা 33 টাকা করে কিনতাম কিছুদিন আগেও, সেটা এখন 41 টাকা করে বিক্রি হচ্ছে, এবং আরো দাম বেড়ে যাবে বলে আমরা ভয় পাচ্ছি। যদি এরকম হয় তাহলে দাম যদি বেড়ে যায়, তাহলে আসলে ডিমের দাম কমিয়ে রাখা ভেরি ডিফিকাল্ট। আপনি যদি ভুট্টার দাম দেখি, বৈশ্বিক ভুট্টার উৎপাদন এবার খুব আনস্টেবল, এবং চীন অত্যন্ত বেশি আপনার কিনছে, ভুট্টা কিনছে, যার কারণে এইমাত্র আমার কাছে খবর আসলো আপনাদের এখানে ঢোকার আগে যে সব ভুট্টার দাম বেড়ে যাচ্ছে। সে কারণে যদি এটা তো কস্ট পুশ ইনফ্লেশনে আমাদের কোনো হাত নেই। আমরা যদি প্রোডাক্টের র মেটেরিয়ালের প্রাইস কমানো যায়, সরকার যেটা কাজ করতে পারে, ডিজি মহোদয় আছেন সরকারের প্রতিনিধি হিসেবে, উনি যদি সরকারকে বোঝান যে এটা একটা প্রান্তিক খামারিরা এটার সাথে জড়িত, সাধারণ মানুষের ভাগ্য জড়িত, স্বাস্থ্য জড়িত, এখানে যদি ডিউটি এবং ট্যাক্সেস যদি কমিয়ে রাখা যায়, শূন্য পর্যায়ে রাখা যায়, তাহলে দাম কমানো সম্ভব। এই বছর আমি একটু থামাই, তাহলে আমি একটু আব্দুল জব্বার শিকদার কাছে শুনে আসি যে কিছু করা যায় কিনা, উনি আমাদেরকে কোনো মানে সঠিক নির্দেশনা দিতে পারেন কিনা, বা সরকারের কোনো কর্মসূচি বা মানে পরিকল্পনা আছে কিনা। ডক্টর আব্দুল জব্বার শিকদার, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, আপনি যদি বলেন, যেটা আব্দুর রহিম শাহরিয়ার যেটা বলছিলেন যে ডিমের দাম কমাতে হলে পোলট্রি ফিডের দাম কমাতে হবে, কারণ ডিম উৎপাদনে একটি বড় খরচ হলো যে মুরগি ডিম পারবে সেই মুরগির খাদ্যটা দামটা সরকারের বা প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাংলাদেশের আমাদের যে মন্ত্রণালয় আছে, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তার কোনো উদ্যোগ কর্মসূচি বা আপনাদের এই বিষয়টি নজরে আছেন কিনা। আমি গত 14 সেপ্টেম্বর একটি বক্তব্য দেখছি কালের কণ্ঠে, আমাদের মন্ত্রী মহোদয় সমর রেজাউল করিম বলেছেন যে দুধ, ডিম, মাংস রপ্তানি সম্ভব। আমরা তো প্রথমে দেশের মানুষের জন্য ডিমের চাহিদাটাই পূরণ করতে চাই। 104টি ডিম ফাওয়ের মানে পরামর্শ অনুযায়ী 52 সপ্তাহে 104টা ডিম কি সকলের জন্য আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা, বা সেই জায়গাটা কোথায়, আর পোলট্রি ফিডের দাম কমিয়ে ডিমের দামটা সুলভে করা যায় কিনা। শাহরিয়ার খান যেটি বলেন, আপনার পরামর্শ বা আপনাদের কর্মসূচি কিছু আছে কিনা যদি বলেন, ডক্টর আব্দুল জব্বার শিকদার। আসসালামু আলাইকুম। আজকে সকল দর্শক এবং শ্রোতা ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর সরকারের সম্প্রসারণমূলক কার্যক্রম প্রাণী সম্পদ নিয়ে কাজ করে যাচ্ছি। আর আপনারা শাহরিয়ার ভাই যে কথাটি বললেন যে উৎপাদন খরচ যদি কম হয় তাহলে বিক্রি কম দামে দেওয়া সম্ভব, প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়। বর্তমানে এবছরের বাজেটের ভিতরে পশু পুষ্টি বা যে সমস্ত উপাদান, খাদ্য উপাদান বিদেশ থেকে আমদানি করতে হয়, সেখানে গত বছরে যে 5% আমদানি আওতার শুল্ক ছিল, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর শূন্যের কোঠা আনা হয়েছে। স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে একটি মনে রাখতে হবে যে একটা ন্যূনতম একটা উৎপাদন খরচ থাকে, সেখানে আমাদের যেটা ভুট্টা, সেই ভুট্টাটাই আমরা বিদেশ থেকে এখনো বেশি আমদানি করতেছি, কিন্তু দেশে এটার উৎপাদন অনেক ক্ষেত্রেই আগের তুলনায় বেড়ে গিয়েছে। আমরা আশা করতেছি যে হারে বাড়তেছে, আগামী 5 বছরের ভিতরে আশা করা যায় যে আমাদের ভুট্টার আমদানির পরে লোডটা অনেক গুণে কমে যাবে। দেশি উৎপাদন থেকেই আমরা এর চাহিদা অনেকটা মিটাতে পারবো। তখন আমাদের দেশি উৎপাদন থেকে যখন পারবো, তখন এর দামটা আরো কমে যাবে। আর সরকার ইতিমধ্যেই এই পোলট্রি ডেয়ারি সেক্টরকে একটা আলাদাভাবে দেখতেছেন। আপনারা যে এবছর কোভিডের জন্য 5,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে ধন্যবাদ রেখেছেন, সেখানে তিনি সরাসরি বলে দিয়েছেন যে পোলট্রি এবং ডেয়ারি সেক্টরের জন্য এই সহযোগিতা পাবেন। আর আমাদের খাদ্য উৎপাদন কারখানাগুলির ভিতরেও অনেকটা সহজলভ্য করেছেন সরকার। এখানে ইনকাম ট্যাক্স বা অন্যান্য জিনিসগুলি কমিয়ে দিয়েছেন, যাতে উৎপাদিত খাদ্য সুলভ মূল্যে আমাদের পোলট্রি খামারিরা ক্রয় করে তা খাওয়াতে পারে। তবে এখানে একটি কথা না বললেই নয় যে আমাদের এটি যদি আমরা তাকাই যে বাংলাদেশ হওয়ার পর থেকে কি অবস্থায়, এখন কি হয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এদেশে ডিমের উৎপাদন ছিল পার ইয়ার 115 কোটি। 2008 সাল যখন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান মাননীয় ক্ষমতা আসলেন, তখন উৎপাদন ছিল 469.61 কোটি। আর বর্তমান 2020 সালে সেটা দাঁড়িয়েছে 1736 কোটিতে পার ইয়ার। সুতরাং আমরা এই ফিগারটার দিকে যদি তাকাই,
তাহলে দেখা যাচ্ছে ডে বাই ডে প্রোডাকশন ইনক্রিজ করেছে। এই প্রোডাকশন ইনক্রিজের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের যেমন অবদান আছে, সরকারের তার চেয়ে অনেক গুণ বেশি অবদান। এইটা উৎপাদনের জন্য সরকার সরাসরি দৃষ্টি দিয়েছেন বিধায় এই উৎপাদনটা সম্ভব হয়েছে। কিন্তু আব্দুল জব্বার সিকদার, আপনি কি আমাকে বলবেন তাহলে এই যে এফএও বলছে যে 104টি ডিম খেতে হবে 52 সপ্তাহে, আমরা তার কত কাছাকাছি আছি বা সেই উদ্দেশ্য সেই জায়গাটা আমরা যেতে পারবো কিনা বা যেতে পেরেছি কিনা? হ্যাঁ, আমাদের দেশে পার হেড পার ইয়ার 104টি ডিম এফএওর মতে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে দরকার, কিন্তু এবছরে আমরা আমাদের স্ট্যান্ডার্ড হয়েছে 104.23টি ডিম পাচ্ছি আমরা। সুতরাং এটা আমাদের চাহিদা বাংলাদেশের প্রেক্ষাপটে সারপ্লাস হয়ে গেছে ইনশাআল্লাহ। কি আমরা চাচ্ছি এটা আগামীতে আরো বেড়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে সরকারের যে পৃষ্ঠপোষকতা আছে, আমাদের মাননীয় মন্ত্রী সচিব এবং আমাদের মন্ত্রণালয় থেকে অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সকলেই কিন্তু এটাকে উৎপাদন বাড়াবার জন্য আমাদের দিকে তাকিয়ে আমাদের দিক নির্দেশ দিয়ে যাচ্ছেন, এবং যখন যেখানে ধরনের সহযোগিতা দরকার, আর্থিক টেকনিক্যাল সাপোর্ট সবগুলি কিন্তু অব্যাহত আছে। আমাদের একটা কথা ছিল, বাংলাদেশের সংবিধানের পুষ্টি নাগরিকদের একটি মৌলিক অধিকার হিসাবে বলা হয়েছিল। সেইটাকে 118(1) ধারার অনুচ্ছেদে জনগণের পুষ্টি উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়ন সাধনকে রাষ্ট্রের অন্যতম ধর্তব্য বলে উল্লেখ করা হয়। 1975 সালে পুষ্টি খাতে কাঙ্ক্ষিত সাফল্য আনতে জাতির জনক বঙ্গবন্ধু পুষ্টি পরিষদ গঠন করেছিলেন। 1977 সালে প্রথম জাতীয় পুষ্টি পরিষদ গঠিত হয়। 2015 সালে বাংলাদেশ সরকার জাতীয় পুষ্টি পরিকল্পনা পুনর্গঠন করেন। এই পুনর্গঠিত জাতীয় পুষ্টি পরিকল্পনার মেয়াদ 2025 পর্যন্ত। এখানে একটি কথা না বললেই নয় যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন আমাদের 2025 সাল নাগাদ জাতীয় পুষ্টি পরিকল্পনার 25টি সূচক অর্জনের জন্য ধার্য করেছিল। কিন্তু আব্দুল জব্বার সিকদার, আমার প্রশ্নটা আবার করতে হয় আপনাকে, যে এই যে আপনি বললেন যে 104টি ডিম খাওয়ার যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করেছি, তাহলে দুটি প্রশ্ন। প্রথমত, এটা কি সঠিক? এটা কি আমরা বিশ্বাস করতে পারি সরকারি এই তথ্য? আর আরেকটি হলো যে যদি এটি হয় সত্য, তাহলে আমাদের ডিম উৎপাদন কেন বাড়বে? বা এইটাও তো আমরা দেখি যে সাধারণ মানুষ, আমি আপনি হয়তো ডিম খেতে পারি, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তো এখনও সবাই প্রতিদিন ডিম খায়, এটা আমরা দেখি না। তাহলে এই যে পরিসংখ্যানগত তথ্য, এটা কি বিশ্বাসযোগ্য? আমি একটু পরে শাহরিয়ার খানও এই ব্যাপারে বলবেন, আপনি যদি এই প্রশ্নটা বলেন, বা আমরা বিরতির পরে এসেও কিন্তু বিস্তারিত শুনতে পারি। ডাক্তার আব্দুল জব্বার সিকদার, আমরা যে তথ্যটা কালেকশন করি সেটা কিন্তু এভারেজ। আমাদের 16.5 কোটি বাংলাদেশের জনসংখ্যা আছে, সেখানে কি উৎপাদিত হয় পার হেড পার ইয়ার কত পড়ে। এখন এখানে কেউ আছে ডেইলি 2টো খান, কেউ 1টা খান, অথবা সপ্তাহে 2টা, এটার এভারেজ করে কেউ হয়তো সপ্তাহে 1টি খান। কিন্তু স্ট্যান্ডার্ড যে বা আপনি যেভাবে বললেন, এই ডাটাটি আমাদের আরো সময় সাপেক্ষ ব্যাপার, যে পার হেড পার ডে কতটি খাচ্ছে ইন্ডিভিজুয়ালি, সেটা আমাদের আরো একটু সময়ের দরকার। কিন্তু আমরা ইন জেনারেল যেটা চলে আসছে সেই হিসাবে আমরা এখন কিন্তু পেয়ে যাচ্ছি 104.23টি। সুতরাং এটা আমরা মনে করি যে এটা আমাদের একটা সঠিক তথ্য আছে। তো 100% যে আমরা ডাটাবেস অ্যানালাইসিস করে করতে পারতেছি সেটা কিন্তু আমরা এখনো এই পর্যন্ত আগাতে পারি নাই। আমরা আশা করতেছি আগের তুলনায় এই তথ্যগুলি অনেক তথ্যবহুল, সুতরাং এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি একটু ফজলুল রহিম খান শাহরিয়ার আপনার কাছে যাচ্ছি। এই প্রশ্নটা করছি যে আসলেও এই 104টি ডিম আমরা 52 সপ্তাহে খাচ্ছি কিনা, সবাই 2টো করে, নাকি এটা পরিসংখ্যানের একটি ফাঁকফোকর আছে? তাহলে তো ডিমের উৎপাদন আর বাড়ানোর দরকার নাই। যদি মাথাপিছু সবাই ডিমের চাহিদাটা পূরণ হয়ে যেতে থাকে আন্তর্জাতিক সংস্থা এফএওর চাহিদা অনুযায়ী, তাহলে আমার ডিমের উৎপাদন বাড়বে কেন? বা ডিমের উৎপাদন বাড়িয়ে খামারি লস করবে কেন যদি তার বাজার না থাকে? এই প্রশ্নটি থাকলেও নিশ্চয় পড়বেন। একই সঙ্গে হাসিনা আক্তার লিপি আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে সবাই তাহলে কি পুষ্টির চাহিদা আমরা পূরণ করে ফেললাম কিনা, বা ডিমে কতটুকু করবো, দুধে ডিমে মাছে কতটুকু করব? আমরা জানি যে 1 কেজি ডিমের দাম যা, তার থেকে অনেক বেশি দাম 1 কেজি মাছ, 1 কেজি মাংস। ফলে এই যে সহজলভ্য সহজ সুলভে পাওয়া যায় সেটার দিকে আমরা মানুষকে ধাবিত করতে পারছি কিনা, দুজনের কাছে প্রশ্ন থাকলে বিরতির পরে এসে আমরা আলোচনা করব। দর্শক, এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছে। আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আজ আমাদের সঙ্গে আছেন ডাক্তার আব্দুল জব্বার সিকদার, ফজলুর রহিম খান শাহরিয়ার এবং আছেন হাসিনা আক্তার লিপি। ফজলুর রহিম খান, আপনার কাছে বিরতির আগে যাওয়ার আগে প্রশ্ন করেছিলাম, যেমনটি আমাদের মহাপরিচালক মহোদয় বললেন, যদি 104টি ডিম সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো আপনারা ডিম উৎপাদন বাড়ানোর সুযোগ আছে কিনা?
আর ডিমের উৎপাদন বেশি বাড়লে খামারিরা তো লস করবে, কারণ তার বাজারের থেকে যদি সরবরাহ বেশি হয়ে যায় তাহলে তো প্রান্তিক খামারিরা বিশেষ করে বা বড় খামারিরা বা আপনার মতন যারা বড় ব্যবসায়ী আছেন তারাও বা কী করবেন, এইটা একটি প্রশ্ন। আর একই সঙ্গে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বলছি যে খামারিরা লাভবান হলে ডিমের দাম বাড়লে খামারিরা লাভবান হবে, আর ডিমের দাম বাড়লে আমরা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হব, বেশি দাম দিয়ে কিনতে হবে। এই ডিলেমার সমাধান আপনার পরামর্শ কি? আর সত্যি 104টি ডিমের মাথাপিছু কনজামশনের যে বিষয়টি বললেন সেটি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। মাননীয় ডিজি মহোদয় যা বলেছেন এটা সম্পূর্ণ সত্য, যে আসলে আমরা 104+0.23 ডিম উৎপাদন করছি এই মুহূর্তে বাংলাদেশে। আপনি যেটা প্রশ্ন করেছেন ভ্যালিড কোশ্চেন, কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো আমাদের পার ক্যাপিটা ইনকামের উপরে ডিমান্ডটা তৈরি করা হয়েছে, যে রেকমেন্ডেশনটা FAO থেকে এসেছে, WHO থেকে এসেছে, যেটা যে কত টাকা পার ক্যাপিটা ইনকাম হলে কতটুকু ডিমান্ড হওয়া উচিত। আমরা এই মুহূর্তে প্রায় $2100 পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশে অর্জন করেছি, এবং আমরা এখানে থেমে থাকবো না। আমরা তো পার ক্যাপিটা ইনকাম আরো বাড়বে, কারণ আমাদের বার্ষিক জিডিপি মাথাপিছু গ্রোথ আছে প্রায় 5-6-7% পর্যন্ত আমরা উঠানামা করছে। এই বছর অবশ্য একটা বিশেষ বছর, কিন্তু তাও আমরা পজিটিভ গ্রোথ করবো। তো পজিটিভ গ্রোথে মানুষের ইনকাম বাড়বে, ইনকাম হলে অটোমেটিক্যালি ডিমান্ড বেড়ে যাবে। এটা হলো প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হলো আসলে ডিমের প্রতি সচেতনতা বাড়ার কারণে আমরা মনে করি ডিমের যা ডিমান্ড প্রজেকশন করা হয়েছিল তার চেয়ে আর একটু বেশি ডিমান্ড হবে। আমরা আসলে ডিমে একটা গ্যাপ তৈরি হবে, ডিমান্ড এন্ড সাপ্লাই, আসলে সাপ্লাই একটু কম হবে আগামীতে, কারণ যে পরিমাণ ডিমান্ড বাড়বে সেই পরিমাণ আসলে সাপ্লাই হবে কিনা আমার সন্দেহ আছে। সাপ্লাইটা বাড়াতে হবে, এটা দুটো রাস্তা আছে। একটা তো ফার্দার ইনভেস্টমেন্ট করে বাড়াতে যেতে পারে, আর একটা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। আমরা আসলে প্রায় 15% লেস প্রোডাক্টিভ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কারণ হলো আমাদের মুরগির যে খামারগুলো আছে, কমার্শিয়াল ছোট ছোট খামারিরা, ওনারা যেখানে প্রোডাকশন করে সেখানে রোগ বালাই অত্যন্ত বেশি। রোগ বালাই বেশির কারণে মুরগি প্রায় অসুস্থ থাকে, যার জন্য তার প্রোডাক্টিভিটি কম হয়। এখানে যদি কিছু পলিসি গভর্নমেন্ট থেকে নিয়ে আসা হয়, যে যে পলিসিগুলো আছে এগুলোকে একটু রিভিউ করা উচিত এবং এগুলো ইমপ্লিমেন্ট করা উচিত, তাহলে প্রোডাকশন বাড়ানো সম্ভব। আমাদের দেশে প্রায় 230টা ডিম হয়, এটাকে একটা মুরগি সেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আর যেটা আরেকটা যেটা আপনি বলেছেন যে ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে তো দাম বেড়ে যাবে। অবশ্যই ডিমান্ড বেড়ে গেলে দাম বেড়ে, যদি আমরা প্রোডাকশন কম রাখি। এখানে একটা ব্যালেন্সিং করতে হয়। সারা পৃথিবীতে ডিমান্ড বেড়ে গেলে সাপ্লাই কম হলে জিনিসপত্রের দাম বাড়বে। তাহলে আমাদের কি করতে হবে, একটা স্ট্যাটিস্টিক্স লাগবে আসলে কত ডিমান্ড হওয়া উচিত এবং কতটুকু সাপ্লাই হওয়া উচিত। এখানে একটা ব্যালেন্স করা দরকার। এখানে যেহেতু ডিজি মহোদয় আছেন, ওনাকে আমি বলবো ডিবিএস এর সাথে আমাদের ক্লোজ রিলেশনশিপ রাখতে হবে। কারণ বেশি দিন যদি আমাদের একবার হয়েছিল বিগত বছরগুলোতে, যে পরিমাণ আমাদের উৎপাদন খরচ ছিল তার চেয়ে কম দামে আমরা বাজারে বিক্রি করেছি, তখন প্রচুর ফার্মার ঝরে গেছেন। এই ধরনের অবস্থা যাতে না হয় এটাকে ব্যবস্থা করতে হবে। এবং আরেকটা, কন্টিনিউয়াসলি আপনারা যে প্রোগ্রামটা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, যে মানুষের ভ্রান্ত ধারণা যেটা আছে বা অস্পষ্ট ধারণা আছে ডিমের প্রতি, মুরগির প্রতি, ব্রয়লারের প্রতি, এগুলো ভাঙতে হবে। তাহলে অটোমেটিক্যালি ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড হলে অটোমেটিক্যালি প্রোডাক্টিভিটি তখন বাড়বে। কিন্তু ফজল আহমেদ খান শাহরিয়ার, আপনি যদি বলেন, আমি যে প্রশ্নটি করলাম যে উৎপাদন যদি বাড়ে, যদি ডিমের দাম কমে যায় তাহলে তো খামারির লস হবে, আবার ডিমের দাম বেড়ে গেলে ভোক্তা হিসেবে আমার লস হবে, আমি তখন পর্যাপ্ত পরিমাণ ডিম কিনতে পারবো না। এই সাংঘর্ষিক অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি? প্রোডাক্টিভিটি যদি পার মুরগির ডিম যদি বাড়ে, খাবারটা কি খাচ্ছে সে? একটা মুরগি যে পরিমাণ খাবার খাচ্ছে, যা ডিম দেওয়ার কথা ছিল সেই পরিমাণ ডিম দিতে না পারলে তার প্রোডাকশন কস্ট বেড়ে যায়। এটা একটা জিনিস। আর মার্কেট যখন বড় হবে, সাইজ অফ দ্য মার্কেট যখন ইকোনমিক অফ স্কেল চলে আসে, ইকোনমিক স্কেল যখন চলে আসবে তখন ডেফিনেটলি দাম কমে যাবে। বাংলাদেশে এখন প্রায় 40 থেকে 50 লক্ষ টন আমরা ভুট্টা উৎপাদন করছি। ডিজি মহোদয় যেটা বলেছেন যে সরকারের লক্ষ্যমাত্রা এটাকে আলটিমেটলি 1 কোটি টনে নিয়ে যাওয়া। যদি 1 কোটি টনে নিয়ে যাওয়া যায় তাহলে ভুট্টার উপর ডিপেন্ডেন্সি আমাদের কমে যাবে, ভুট্টার প্রাইস স্টেবল থাকবে, আপনার ভুট্টার কারণে আপনার দাম বাড়বে না। তখন কি আমরা ডিম, তখন আমরা কম দামে ডিম পাবো কিনা? তখন আমরা কম দামে ডিম পাবো কিনা? আসবে সয়াবিন কম্পিটিশন করে সয়াবিন মিল ফ্যাক্টরি গুলোর মধ্যে, তখন কম দামে ডিম পাবো কিনা? যে এখন যেটা আমরা প্রতিযোগিতামূলক বাজার পাচ্ছি না, সেটা হবে, প্রাইস কমে আসবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু যেতে চাই হাসিনা আক্তার লিপির কাছে। আমরা পত্রিকার খবর দেখছি যে আমিষের উৎপাদন বাড়লেও মাথাপিছু আমিষের গ্রহণ কমে গেছে,
মানে আগে যত বেশি মানুষ আমিষ খেত এখন তার থেকে কম পাচ্ছে, এটি একটি। আর আমাদের এইচডিজির লক্ষ্যমাত্রা বলছে যে 2025 সালের মধ্যে আমাদের অপুষ্টির হার 27% কম নিয়ে আসতে হবে, এটা আমাদের এইচডিজির লক্ষ্যমাত্রা। সেক্ষেত্রে আমরা ডিম আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে? আরেকটি হলো যে ডিম, দুধ, মাংস আমরা কোনটার দিকে বেশি গুরুত্ব দেব? আপনার পরামর্শ কি? অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে মাছ মাংস, প্রক্রিয়াজাত মাছ মাংস যেটা আমরা ফ্রিজিং করি, প্রক্রিয়াজাত মাছ মাংসের পুষ্টিগুণের চাইতে একটা ডিমের পুষ্টিগুণ অনেক বেশি ভালো। আর আমরা বারবার কিন্তু আমাদের কাছে মায়েরা আসে যে ছেলে মেয়েরা মাছ খেতে চায় না, কাটা বাছতে চায় না, অনেক বা জার্নিতে যাচ্ছে কোনো কিছুতে। এটা এত সহজলভ্য জিনিস, একটা ছোট্ট একটা জিনিস, কিন্তু দামও কম। এই যে অনেকক্ষণ ধরে আসলে যারা এই প্রোডাক্টের সাথে জড়িত তারা দাম নিয়ে কথা বলছিলেন। আপনারা সারা পৃথিবীর দিকে যদি খেয়াল করেন একটা ডিমের দাম কত, আমাদের দেশে কিন্তু মাত্র 8 টাকা। আমি মনে করি না যে এটা বেশি। এবং আজকে 9 টাকার বেশি। আরো একটু নিচের দিকের কথা বলি, একটা সিগারেটের দাম 14 টাকা। আমরা আমাদের ওই লেভেলের লোকজনকে আপনি দেখেন অনবরত বসে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অসুখ হচ্ছে, আরো অসুস্থতার জন্য আমাদের এই জায়গাটা হচ্ছে কাউন্সিলিং এর অভাব। আমরা যদি বলতে পারি যে একটা ডিম কি কি কাজ করে, আমি তো বলবো যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের পুষ্টি গুণ সবকিছু একটা ডিমের ভেতর আছে। আমরা কাউন্সিলিংটা করতে পারছি না। আজকে বিশ্ব ডিম দিবস, আমরা যা যা আলোচনা করছি, সকালেও আমরা অনেকক্ষণ ধরে একটা মিটিং করেছি সারা বাংলাদেশ সহ। আমরা এরকম কথাগুলো শুধু একটা দিবসে কেন, আমরা অন্যান্য দিনেও যদি করি তাহলে কিন্তু আমাদের এই প্রোটিনের ঘাটতির কারণে বাংলাদেশের শিশুদের হাইট কমে যাচ্ছে। আমাদের এই প্রোটিনের ঘাটতির জায়গাটাতে এসে আমি বলবো যে প্রতিদিন অন্তত করে একটা ডিম, সকালে, দুপুরে একটা ডিম, রাতে একটা ডিম। এটা কি মাছ মাংসের তো কাজ করছে। মাছ মাংস থেকে যে পুষ্টি পাওয়া যায় ডিম থেকে একই পুষ্টি পাওয়া যায়, কিন্তু দামটা কোন দিকে বেশি? আপনি যদি তুলনা করেন যে 100 গ্রাম ওজনের ইলিশ মাছ কিনবেন, কতটা দাম আপনি একবার ভাবেন। গরুর মাংসের কথা ভাবেন, খাসির মাংসের কথা বলেন বা মুরগির কথাই বলেন, একটা ডিম থেকে আমরা একই পুষ্টিই তো পাচ্ছি, কত কম দামে, মাত্র 8 টাকা। এটা যদি আমরা একটু বোঝাতে পারি লোকজনকে যে এই পুষ্টিটা গ্রহণ করলে তার কি কি উপকার হবে। এই যে আমাদের রক্ত শূন্যতায় কি পরিমাণ আমাদের গর্ভবতীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে রক্ত শূন্যতার কারণে, কি বলে আয়রনের অভাবে, বাচ্চাদের টিনেজ যে মেয়েরা, তাদের আয়রনের অভাবে আমরা অনেক রকমের অসুবিধাগুলো দেখতে পাচ্ছি, যে আয়রন পরিপূর্ণভাবে ডিমের ভেতর আছে। জি, হাসিনা লিপি, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকলো। আমরা এই আধুনিক যুগে এসে আমি যখন কোনো বড় দোকানে যাই তখন আমি সেখানে দেখছি যে সেখানে ওমেগা 3 ডিম, সেখানে ব্রাউন এগ, সেখানে কিডস এগ বা সাধারণ ডিম, এই যে ডিমের নানা রকম ভেরিয়েশন আমরা এখন পাচ্ছি, সেইটা আমাদের জন্য কতটা উপকারী আপনি একটু ভাবুন। আমরা বিরতির পরে সেইটা যাবো, তবে তার আগে আমি বিরতির আগে আরেকটু কথা শুনে নিতে চাই ডক্টর আব্দুল জব্বার খানের কাছ থেকে। এই যে শাহরিয়ার খান যেটি বললেন যে ফলে এই উৎপাদন খরচ কমানোর জন্য সরকারি নীতি সহায়তা কী আছে, আর একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা পোলট্রি নীতিমালার অনেকটা সংশোধন দেখছি না, 2008, 2012, তারপরে আরেকটি হয়তো খসড়া তৈরি হয়েছে, সেটি যদি বলবেন। আপনি যদি একটু বলেন যে পোলট্রি ফিডের দাম কমানো বা ডিম উৎপাদনের যে সমস্ত খাদ্য দরকার তার দাম আরেকটু সহজলভ্য করার জন্য বা ভুট্টার উৎপাদন বাড়ানোর জন্য আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কোনো কথাবার্তা করছেন কিনা, চালাচালি করছেন কিনা, চিঠি চালাচালি বা কোনো রকম আপনাদের দুই পক্ষের কোনো রকম যোগাযোগ আছে কিনা? ডক্টর আব্দুল জব্বার খান। প্রাণী সম্পদ অধিদপ্তরে, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের শাহরিয়ার খান যে কথাগুলি বলেছেন এটা আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য। আমরা ডিম উৎপাদন বাড়ালে আপনার সন্দেহ হচ্ছে যে কি হবে। আসলে ডিম উৎপাদন বাড়ানোর ফলে ডিমের যে পুষ্টিগুণ যেটা বললাম, সাধারণত একটি ডিমে 137 থেকে 181 ক্যালোরি এভারেজে পাওয়া যায়। সুতরাং এত কম মূল্যে যে উপাদানগুলি আছে এখানে, একটা ডিমের ভিতরে আমরা পানি আছে 74% এবং প্রোটিন আছে 12.4%, চর্বি আছে 11.7% এবং শর্করা 0.9% এবং খনিজ পদার্থ আছে 1%। এখন এই ডিমটি এত কম মূল্যে পেয়ে পুষ্টিগুণ যে কি পাওয়া যায় সেটা ইতিমধ্যে আমরা পুষ্টিবিদের কাছে শুনলাম। আর আমাদের দেশে ডিম উৎপাদন বাড়ার সাথে সাথে এটা আমাদের দেশ থেকে বিদেশে এক্সপোর্টের একটা সুযোগ এসে গেছে অলরেডি। আমরা ইতিমধ্যে মাংস কিন্তু লিমিটেড আকারে বিদেশে রপ্তানি করতে হচ্ছে। আর এই ডিমের বাই প্রোডাক্ট
বাই প্রোডাক্ট যদি তৈরি করা হয় তাহলে এই ডিমের মূল্য বেশি হবে এবং মানুষ খেতে বেশি আরম্ভ করবে। সেখান থেকে ডিমের উৎপাদন বাড়লে দাম মোটেও কমবে না এবং তাদের ব্যবসা আরো বাড়বে। আরেকটি জিনিস আমাদের এখানে বলতে হচ্ছে যে আমাদের দেশে এখনো 3 প্রকারের খামার আছে, একটা হলো স্মল, একটা মিডিয়াম আর একটা লার্জ। স্মল খামারিদের ক্ষেত্রে ডিমের দাম কমে গেলে তাদের উৎপাদন খরচ বেশি হয়, কিন্তু যারা লার্জ আছে আমাদের লার্জ খামারিদের উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে লালন পালন করা হয় সেখানে তাদের প্রোডাকশন কস্ট অনেক গুণে স্মল খামারিদের তুলনায় কম, যার জন্য তারা কম দামের সেলগুলো আব্দুল জব্বার খান, এই সবগুলোই একটি নীতি সহায়তার ব্যাপার। একই সঙ্গে আমাদের বেসরকারি খাতে যারা উদ্যোক্তা আছেন ফার্মের এবং ডিম উৎপাদনকারী, তার সঙ্গে সরকার কিভাবে সহযোগিতা করলে এই জায়গাটি আমরা একটু কাজ করতে পারি। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে যে আমাদের পোলট্রি নীতিমালার কোনো সংশোধন আসন্ন কিনা। আমরা 2012 সালের পরে বোধহয় আর সংশোধন করতে পারিনি। এই বিষয়গুলো বিস্তারিত শুনবো, একটু বিরতি থেকে ঘুরে আসি। একই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন ফজলুর রহিম খান শাহরিয়ার এবং হাসিনা আক্তার লিপি। আমরা আরেকটু আলোচনা করবো ডিম নিয়ে বিরতির পর। বিরতির পর আবারও আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আজ আছেন ডাক্তার আব্দুল জব্বার শিকদার, মহাপরিচালক প্রাণী সম্পদ দপ্তর, আছেন ফজলুর রহিম খান শাহরিয়ার এবং আছেন হাসিনা আক্তার লিপি। আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম ডাক্তার আব্দুল জব্বার খান আপনার কাছে, যে প্রশ্ন আমি ওনাকে একটু পাচ্ছি না, আমরা একটু ফজলুর রহিম খান শাহরিয়ার আপনার কাছে যেতে চাই। ফজলুর রহিম খান, আপনি যদি শুনতে পাচ্ছেন আমার কাছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে এখন শেষে যে এই যে ডিমের উৎপাদন বাড়ানো, একই সঙ্গে তারা সেটা সহজলভ্য করা, মানুষের মধ্যে সেটিকে নিয়ে যাওয়া, এই ব্যাপারে সরকারের কি নীতিগত সহায়তা আপনাদের দরকার? আপনি একটু বলেছেন যে ভুট্টার দাম বেড়ে গেছে, আপনার পোলট্রি ফিডের অনেক ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা বলি কাঁচামাল, সেটির দাম কিছুটা বেড়েছে বলে আমরা শুনতে পাচ্ছি ফিড মিল উৎপাদকদের কাছ থেকেও। আপনারা নীতিগত সহায়তা কি চান সরকারের কাছে? আপনি খুব ইম্পর্টেন্ট ইস্যু তুলেছেন। নীতিগত সহযোগিতা আমরা কি ধরনের চাই? প্রথম আমরা যেটা চাচ্ছি যে লং টার্ম একটা পলিসি চাই। আচ্ছা, ফিসক্যাল পলিসিতে বাংলাদেশের জন্য যে কি হবে, ট্যাক্স পলিসি কি হবে, এটা যদি আগে ঠিক করা না হয় আসলে আমরা খুব নার্ভাস থাকি যে ইনভেস্টমেন্ট করবো কি করবো না। প্রোডাকশন যেভাবে বাড়ছে, প্রোডাকশন আরো বাড়ানো সম্ভব যদি লং টার্ম পলিসি আমাকে স্পেলড আউট করা হয় আগামী 10-15 বছর পর্যন্ত আসলে কি কি চেঞ্জ হবে, কি কি চেঞ্জ হবে না, এটা যদি বলা হয় আমরা দেখবো যে ইনভেস্টমেন্ট করা যায় কি করা যায় না। এখন যদি কন্ডিউসিভ হয় আমাদের ইনভেস্টমেন্টে আমরা ইনভেস্টমেন্ট করবো, আমরা কেন সবাই ইনভেস্টমেন্ট করবে। খুব সুনির্দিষ্ট কি প্রস্তাবনা আছে আপনার কাছে সরকারের কাছে? ইনভেস্টমেন্ট করবেন, এটা একটা জিনিস। আর দ্বিতীয় যেটা, সেটা হলো পোল্ট্রি পলিসি যেটা আছে সেটাকে রিভিউ করা। আমার আরেকটা কথা যেটা বারবার আমরা বলছি যে একটা পোল্ট্রি বোর্ড, কারণ আমরা খুব কম আমাদের অ্যাক্সেস আছে টু দ্য পলিসি মেকার। যেটা পোল্ট্রি বোর্ড করা হয় সেখানে প্রাইভেট পাবলিক সেক্টর একসঙ্গে বসবে, কনজিউমার্সরা বসবে, বসে যদি পলিসিগুলো রিভিউ করা হয়, আমাদের যে প্রবলেম গুলো আছে বা গভর্নমেন্ট যেগুলো মনে করেন যে এগুলো আমরা ঠিক মতো করছি না, সেখানে আলোচনার মাধ্যমে ঠিক করে ফেলা দরকার। এই যে আপনি নীতি সহায়তার কথা বলছেন, আমরা কি উচ্চাশা দেখবো ডিম রপ্তানির বাংলাদেশ থেকে? এটা কি সম্ভব? বলবো ডিমের সম্বন্ধে জাস্ট একটা কথা বিশেষ করছি। আপনি যদি দেখেন ডিমের দাম গত কত বছরে ভেরি স্টেবল, এত স্টেবল কোনো কিছু দাম ছিল না। আপনারা যদি কেউ যদি বলে যে আগে দাম কম ছিল, কস্ট প্রোডাকশনের নিচে একসময় বিক্রি হয়েছে, কিন্তু যখন এটা উইন-উইন সিচুয়েশন এসেছে ফর দ্য কনজিউমার্স এন্ড দ্য প্রোডিউসার, তখন তো এটা ভেরি স্টেবল। আমি যদি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিচ্ছি, 2018 সালে সর্বোচ্চ দাম ছিল 8 টাকা 41 পয়সা প্রতিটা ডিম। এটা 2019 সালে ছিল সর্বোচ্চ দাম ছিল 8 টাকা 43 পয়সা। আর এই বছর একটা স্বল্প সময়ের জন্য 8 টাকা 85 পয়সা ছিল। এখন এটা আবার দাম কমে গেছে। কিন্তু এটা উৎপাদন পর্যায়ে, ভোক্তা পর্যায়ে তো এত কম না। ভোক্তা পর্যায়ে তো এত কম না। ভোক্তা পর্যায়ে আমি রিটেল প্রাইস বলছি, এটা রিটেল প্রাইস, মার্কেট প্রাইস। এটা আমরা কিন্তু আমরা তো 9 টাকাও দেখছি, আমরা তো 9 টাকাও দেখছি, বলছি একটি ডিম তো 9 টাকাও দেখছি। এটা আপনি যে বাড়ির কোনার দোকান থেকে কিনেন সাপ্লাই চেনের কারণে, কিন্তু আপনি যদি রিয়েল মার্কেটে যান তাহলে আসলে। আমি আব্দুল জব্বার খান আপনার কাছে যাব, আপনি যদি একদম সংক্ষিপ্ত করে বলেন যে আমাদের পোল্ট্রি বোর্ড করা সম্ভব কিনা, নীতিমালা সংশোধনের কি অবস্থা, খুব সংক্ষেপে বলবেন। আমাদের নীতিমালা একটি আমরা খসড়া তৈরি করেছি অলরেডি, এবং সেটি আমরা আমাদের এই পোল্ট্রি সেশন আছেন এবং যারা খামারি আছেন স্টেক হোল্ডার, ওনাদের সাথে একটা দ্রুত মত বিনিময় করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। আর আপনি আরেকটি যে কথা বলেছিলেন যে আমাদের পোল্ট্রি বোর্ড কিভাবে সহযোগিতা করতে পারি গভর্নমেন্টের তরফ থেকে,
আমাদের কাছে ওনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাবনা এসে থাকে। সেই প্রস্তাবনার আলোকে এবং এটাকে লাভজনক করার জন্য যে কোনো পদ্ধতি ওনারা বলেন, সেগুলি আমরা বসে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকি। পোল্ট্রি বোর্ড কোনো বিবেচনা আছে কিনা? পোল্ট্রি বোর্ড কর অবকাশ সুবিধা এখন 5 থেকে 10% আছে, সেটাকে শূন্য কোঠায় নেওয়ার জন্য আমরা প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বিদ্যুৎ বিল, বাণিজ্যিক রেলে আমাদের পোল্ট্রি বোর্ড, আপনি যদি পোল্ট্রি বোর্ড নিয়ে বলেন, বিদ্যুৎ বিলটাকে কমানোর প্রস্তাবনা আছে। এবং পোল্ট্রি খামারের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে পোল্ট্রি বোর্ড এটি এর অগ্রিম কর 5% যোগ 5%, এই দুইটা মিলিয়ে পোল্ট্রি বোর্ডের ব্যাপারে যদি আপনি বলেন, পোল্ট্রি বোর্ড আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি বাই দিস টাইম। আশা করতেছি মন্ত্রণালয় এটা পজিটিভ একটা রেসপন্স করবেন এবং আমাদের এটা খামারিদের জন্য অনেকটা উপকারে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা জানি না যে পোল্ট্রি বোর্ডের ব্যাপারে আপনাদের মতামতটা কি? পোল্ট্রি বোর্ড কি করা সম্ভব? পোল্ট্রি বোর্ড, হ্যাঁ, পোল্ট্রি বোর্ড তো আমরা এভাবে যেটা বলতেছি, এটার জন্য আমরা মিটিং করে একটা সিদ্ধান্তে উপনীত হবে ইনশাআল্লাহ। যেটা আমাদের পোল্ট্রি রক্ষার জন্য দরকার, সেটা ওরা যেটা দেবে সেটা অ্যানালাইসিস করে আমরা অবশ্যই। ধন্যবাদ ডাক্তার আব্দুল জব্বার শিকদার। আমি শেষ করবো হাসিন আক্তার লিপি আপনাকে দিয়ে। আবার ডিম, আমি প্রশ্ন ছিল যে ব্রাউন এগ পাচ্ছি, ওমেগা 3 ডিম পাচ্ছি, কিডস ডিম পাচ্ছি, এটা ঠিক আছে কিনা? আমাদের কাছে 1 মিনিট সময় আছে। ঠিক আছে কিনা পুষ্টিগুণ? হ্যাঁ, পুষ্টিগুণ বা এগুলো কি ঠিক আমরা সঠিক পাই? এটা কোনো পরীক্ষা আছে এটার? আমি বুঝতে পারি মানে কেন আমি ওমেগা 3 ডিম খাবো বেশি দামে? বা ব্রাউন ডিম বলতে তারা কি বোঝাতে যাচ্ছেন? বা কিডস ডিমে কি বিশেষত্ব আছে? ওকে, ব্রাউন ডিমের পুষ্টিগুণটা একটু বেশি। এই জন্য আপনারা জানেন যে আমরা লাল আটার কথা বলি, লাল চালের কথা বলি। কেন বলি? ওখানে একটু ফাইবার বেশি থাকে, সেই কারণে। এখন মার্কেটেও লাল ডিমের চাহিদাটা বেশি। এই যে এটা কি বলে, ওটা জমাট বাঁধে ভালো। পাশাপাশি হচ্ছে এটা লোকজন জানে কিনা জানি না, কিন্তু কেন এটার চাহিদা লোকজনের কাছে, লাল ডিমের চাহিদা বেশি। লাল ডিম আসলে যে মুরগি পারে, সেই মুরগিকে শস্য দানার পরিমাণ একটু বেশি খাওয়ানো হয়, সেই জন্য। আমার এখানে যেহেতু সময় কম, আমি একটু বলে দিচ্ছি। আমাদের অনেক লোকজন আছে যারা নাকি কাঁচা ডিম খেয়ে অভ্যস্ত। তারা মনে করে যে কাঁচা ডিম পুষ্টিগুণ বেশি থাকে। আসলে সালমোনেলা নামে একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একেবারেই আমরা কাঁচা ডিম নিষেধ করে দিই যে কোনো মতেই যেন কাঁচা ডিম না খায়। আর যেহেতু ভিটামিন ই খুব বেশি পরিমাণে থাকে, অবশ্যই যেন ভিটামিন এ ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধন্যবাদ আপনাকে হাসিন আক্তার লিপি। নিশ্চয়ই আমরা আজকে সবই আলোচনা করতে পারলাম, কিন্তু ডিমের রান্নাটা আজকে আলোচনা বাকি রয়ে গেল। নিশ্চয়ই কোনো একদিন সুস্বাদু ডিম রান্নার নানা কিছু নিয়ে আমরা আলোচনা করবো, যাতে মানুষ বেশি ডিম খেতে চায়, সুস্বাদু আকারে খেতে পারে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। শেষ করছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন এবং ডিবিসির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী শুক্রবার আবার দেখা হবে নতুন অতিথি এবং নতুন আলোচনার বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান এবং ডিবিসি নিউজের সকল সংবাদ।